3 বছরের মেয়ে আর স্বামীকে সাথে নিয়ে যাচ্ছি কাকার বাড়িতে দাদির সাথে দেখা করতে। অটোতে উঠেছি, এমন সময় আরো 3 জন যাত্রী আসে। 2 জন মহিলা 1 জন পুরুষ। আমার স্বামী বেচারা 2 জন মহিলা যাত্রীকে দেখে সামনে ড্রাইভার এর পাশে গিয়ে বসে। মহিলা 2 জনের 1 জন আমার পাশে বসে আর 1 জন আমাদের মুখোমুখি। পুরুষ যাত্রী ড্রাইভার এর আর এক পাশে বসে। আমার পাশের যাত্রী কালাইকুড়ি নামবে। বাকি 2 জন আমাদের সাথে কৈকুড়ি। কালাইকুড়ি হচ্ছে কৈকুড়ি গ্রাম থেকে 5 মিনিট আগের গ্রাম। অটো ছেড়ে যাওয়ার পর থেকে ওই 3 জন যাত্রী বিভিন্ন বিষয়ে কথা বলেই যাচ্ছে। আমি মেয়েকে কোলে নিয়ে চুপচাপ বসে আছি। প্রায় 30 মিনিট পর কালাইকুড়ি এসে অটো থামে। আমার পাশে বসা মেয়েটি অটো থেকে নেমে যায়। ভাড়া মিটিয়ে আবারও পেছনে আসে তার কেনা তরমুজটা নেয়ার জন্য। যখন সে মুখটা বাড়িয়ে দেয় অটোর ভেতরে, আমি এক পলক তার মুখটা দেখি। সে বোরখা আর ওড়না পরা ছিল, মুখ ঢাকা ছিল না। মেয়েটার চেহারা দেখার পর আমার মনে হল এই মুখটা আমি চিনি। শুধু চিনি না, অনেক চিনি। অটো ততক্ষণে স্টার্ট দিয়েছে। আমি আমার সামনে থাকা মহিলাকে বললাম, একটু আগে যে যাত্রীটা নেমে গেল তার নাম কি? উনি মনে হয় আমার কথা ঠিকঠাক বুঝতে পারলেন না। সামনের সিটে থাকা ব্যক্তিটি বলল, যে মেয়েটা নামল তার নাম? আমি বললাম হ্যাঁ, ওর নাম তৃষ্ণা। আমি অটোওয়ালাকে বললাম, চাচা অটো থামান। চাচা থামলেন। অটো থেকে গলা বাড়িয়ে ডাক দিলাম, তৃষ্ণা। তৃষ্ণা দাঁড়ালো। আবারও ডাক দিলাম, তৃষ্ণা এই দিকে আয়। তৃষ্ণা ততক্ষণে প্রায় 15 গজ দূরে চলে গেছে। আমি হাতে ইশারা করলাম। ও উল্টো আবার আসলো অটোর কাছে। এসে বলল, কি হইছে? আমি বললাম, তোর হাত দে। আমার কথায় তৃষ্ণা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আবারও বলল, কেন, কি হইছে? আগে তোর হাত দে। ও ডান হাতটা বাড়িয়ে দিল। আমি ওর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বললাম, আমি রুমি। কেমন আছিস তুই? ভালো। জনি কেমন আছে? ভালো আছে। নাম, বাসায় চল। না রে, কাকার বাসায় যাচ্ছি দাদির সাথে দেখা করতে। পড়ে যা। আগে আমাদের বাসায় চল। অলরেডি দেরি করে ফেলেছি। তাহলে অন্য সময় আসিস। জানি না আসতে পারবো কিনা। দুপুর 2টো গড়িয়ে গেছে। কাঠফাটা রোদে দাঁড়িয়েছিল রেজভি। এদিকে আমি অটোওয়ালাকে দাঁড় করিয়ে রেখেছি। এভাবে কতক্ষণই আর কথা বলা যায়? তৃষার ভালো নাম ছিল রেজভিনা। আমি ওকে রেজভি বলে ডাকতাম। রেজভি বিদায় নিয়ে চলে গেল। অটো স্টার্ট দিল। সেদিন আমার মোটা মাথায় একটা 12 রেজভির ফোন নাম্বার নেয়ার কথাটা আসেনি। আমি আক্ষেপ করে বলছিলাম, এতটা সময় একসাথে এলাম অথচ একবারও লক্ষ্য করলাম না। আমার সামনে থাকা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আমি, জনি, মর্জিনা, তৃষ্ণা প্রাইমারিতে একসাথে পড়তাম। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। অটোর সামনে বসে থাকা লোকটা বলল, তৃষার এখন যে কষ্ট। আমি জানতে চাইলাম কেন? লোকটা বলল, জনি ওকে দেখে না। অন্য আরেকটা বিয়ে করছে। একটা বাচ্চাকে নিয়ে তৃষ্ণা একাই থাকে।
কিসের জানি একটা চাকরি করে, সেটা দিয়েই সংসার চলে। রেজভির কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে থাকে। ছোটবেলায় মা মারা গেছে। নিজের ক্যারিয়ারের কথা না ভেবে যাকে ভালোবেসে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল, সে ও বেইমানি করেছে। অথচ রেজভি একটা মেধাবী ছাত্রী ছিল, বরাবর ফার্স্ট। ও চাইলে কোনোভাবে নিজেকে গুছিয়ে নিতে পারত। রেজভি সহ প্রাইমারির ফেলে আসা বন্ধুদের কথা খুব মনে পড়তে থাকে। সমস্ত শ্রোতা এবং পাঠকদের কাছে অনুরোধ করব, এটা খুব ছোট্ট একটা গল্প। আপনারা কষ্ট করে শেষ পর্যন্ত শুনবেন। হতে পারে আপনাদের মধ্যে কেউ না কেউ আমাকে সাহায্য করতে পারবেন। 2রা জুন 1990 আমার জন্ম। আব্বু চাকরি সূত্রে ময়মনসিংহে থাকতেন। 1996 সালে প্রথম শ্রেণীর পাঠ সেখানেই শেষ করি। 97 সালে এসে কৈকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টা ক্লাস কৈকুরি স্কুলে পড়ি। 2000 সালে কাকা আমাকে গ্রাম থেকে দূরে অন্য একটা গ্রামে বেসরকারি স্কুলে ক্লাস 5-এ ভর্তি করিয়ে দেয়। 97, 98, 99 এই সময়টা আমার প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে ছিল রেজমিনা আক্তার তৃষ্ণা, মর্জিনা আক্তার ইতি, জনি, তহিদুল, সুর। এছাড়াও ফারজানা, নাসরিন, আফরোজা, আজিজ, খাইরুল, মতিউর, নাজমুল আরও অনেকে। সব থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল রেজভি আর মর্জিনার সাথে। ক্লাস 5-এ অন্য স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে ওদের সাথে আমার বিচ্ছেদ হয়। যদিও স্কুলটা আমার কাকার বাড়ির একদম সাথেই ছিল, কিন্তু ওদের সাথে দেখা হতো না। আমার স্কুল দূরে ছিল বিধায় আমি অনেকটা আগে বেরিয়ে পড়তাম। অন্যদিকে ছুটি হওয়ার পর আমার আসতে আসতে 4:30 কিংবা 4:45 বেজে যেত। ততক্ষণে কৈকুরি স্কুলের মাঠ ফাঁকা। 2000 সালে আব্বু অন্য জায়গায় আলাদা বাড়ি করে। গ্রামের নাম বিনাহালি। আব্বু আম্মু ছোট বোনকে সেখানে চলে যায়। 2001 সালে আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। সেখানে শুরু হয় আমার হাই স্কুলের পাঠ। কাকাদের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় 10 কিলো। বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকেই আমি এসএসসি পাস করি। ঈদের সময় যখন কাকার বাসায় যেতাম তখন হঠাৎ করে 2-1 প্রাইমারির বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যেত। একজনের কাছ থেকে অন্যজনের খবর নিতাম। 2005 সালে পহেলা বৈশাখে কৈকুরি স্কুল মাঠে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন আমি কাকাদের ওখানেই ছিলাম। সন্ধ্যার পরে অনুষ্ঠান শুরু হয়। কাকাদের উঠান আর স্কুল মাঠ বলতে গেলে একসাথেই। অনুষ্ঠান উপস্থাপনা করছিল কৈকুরি RM উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার একজন শিক্ষক। উনার নাম আবু সাইদ এবং উনি আমার ফুফাতো ভাই। RM উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী মঞ্চে এসে গান গায়। গানটা ছিল, তুমি গাড়ির কন্ট্রাক্টর, তোমার একই ব্যবহার। এত এত দর্শকের ভিড়ে মেয়েটা আমাকে দেখতে পাবে না সেটাই স্বাভাবিক। কিন্তু আমার ওকে চিনতে ভুল হয়নি। ও ছিল আমার বান্ধবী ফারজানা। ওর বাড়ি ও কালাইকুড়ি গ্রামেই ছিল। রেজভি বা মর্জিনার মতো ক্লোজ না হলেও আন্ডারস্ট্যান্ডিং ভালোই ছিল। এত এত ভিড়ের মধ্যে ওর সাথে সেদিন আর কথা বলা হয়ে ওঠে না। ওদের সবার সাথে আমার শেষ দেখা হয় 2006 সালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে। কৈকুরি এবং বিনাহালি দুটো গ্রামই ছিল আদমদিঘি উপজেলার অন্তর্ভুক্ত।
এই দুটো স্কুলের সিট সব সময় পাশাপাশি হতো। সেই সূত্রে ওদের সাথে আমার দেখা হয়, কথা হয়। আমার হাই স্কুলের বান্ধবীদের সাথে ওদের পরিচয় করিয়ে দেই। এরপর প্রাইমারির কোনো বন্ধু বান্ধবের সাথে আর দেখা হয়নি। 2006 আগস্ট মাস। আমার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তারপরে সবার কাছ থেকে ছিটকে পড়ি। জীবনটা এমন হয়ে গিয়েছিল, অনেকটা চাবি দেয়া পুতুলের মতো। যতটুকু বলতে দেয়া হতো ততটুকুই বলতে পারতাম, যতটুকু চলতে দেয়া হতো ততটুকুই চলতে পারতাম। বছরে একবার নিজের বাড়িতে যাওয়ার সুযোগ ছিল। সেটাও ক্রমে ক্রমে দীর্ঘমেয়াদী হতে থাকে। প্রথমে 1 বছর, তারপরে 1.5 বছর, তারপর 2 বছর, এমনকি 3 বছর পর্যন্ত লম্বা সময়ও নিজের মানুষের কাছ থেকে দূরে থাকার রেকর্ড আছে আমার। এমনটা নয় আমি বিদেশে ছিলাম, দেশেই ছিলাম, কিন্তু ছিল না নিজের জীবনের উপরে কোনো নিয়ন্ত্রণ। এখানে আমার ব্যক্তিগত জীবনকে টেনে আনতে চাইছি না, তাই যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। প্রায় 9 বছর পর আমার জীবনের গতিবিধি স্বাভাবিকের দিকে আসতে শুরু করে। আমার জন্য একটা বাটন ফোন বরাদ্দ হয়। নিজের পরিবারের সাথে যোগাযোগের স্বাধীনতা পাই। পরিবার বলতে বিধবা মা আর আমার থেকে 16 বছরের ছোট ভাই। 2008 সালের 16ই জুলাই আমার আব্বু মারা যায়। এই 9 বছরে অনুমতি সাপেক্ষে কয়েকবার গিয়েছিলাম দাদিকে দেখতে। তখনই জানতে পেরেছিলাম, রেজভি আর জনি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। অন্যদিকে মর্জিনার সাথে ওদের গ্রামেরই রানা নামের একটা ছেলের রিলেশন ছিল। রানা ভাই বিদেশ থাকত। বিদেশ থেকে আসলে মর্জিনার সাথে বিয়ে হবে। রানা ভাইয়ের সাথে কখনো আমার কথা হয়নি, কিন্তু আমি চিনতাম। উনি আমার ফুফাতো ভাইয়ের ক্লাসমেট ছিলেন। অন্যদিকে রানা ভাইয়ের বড় ভাই, শামীম, সে ছিল আমার কাকার জুনিয়র ফ্রেন্ড। আমার জীবনের খারাপ সময়টাতে সবথেকে বেশি মিস করেছি আমার স্কুল লাইফ। 4টে স্কুলে কাটানো প্রতিটা সময়ে। হাই স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে, প্রত্যেকটা বান্ধবীকে। আমার পড়াশোনা, পড়ার টেবিল, কবিতার খাতা এখনো মিস করি। যখন সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো, তখন আমি হাই স্কুলের যে কজন বান্ধবীর বাড়ি চিনতাম, সবার বাড়িতে গিয়ে ফোন নাম্বার জোগাড় করি। সবার সাথে যোগাযোগ করি। অনেক বছর পর যখন ওদের সাথে কথা বলি, তখন একজনের অভিব্যক্তি উপভোগ করার মতো ছিল। ব্যাপারটা হাসতে হাসতে কেঁদে ফেলার মতো, অথবা কাঁদতে কাঁদতে হেসে ফেলার মতো। সবথেকে ইন্টারেস্টিং ছিল নাসরিনের সাথে কথা বলা। ও বরাবরই একটু বোকাশোকা ছিল, তেমন একটা মেধাবীও নয়। প্রথমবার এসএসসি ফেল করেছিল। তারপরের খবর জানতাম না। এরপর যখন যোগাযোগ হয়, তখন জানতে পারি উন্মুক্ত থেকে ইন্টার পাশ করে হেলথে চাকরি করছে। ওর সঙ্গে যেদিন প্রথম কথা বলি ও তখন আমাকে চিনতে পারেনি। বারবার জানতে চাইছিল, কে আপনি? আমি আসলে আপনাকে চিনতে পারতেছি না। আমি রুমি। রুমি বলে একটা চিৎকার দিয়ে উঠেছিল। তারপর বলেছিল, ওরে কইলজা রে, তোক কতদিন ধইরা দেখি না। তুই কেমন আছিস? বিনাহালি কোনোদিন আসবি? আমারে একটু কল দিয়া জানাস। আমি যাইয়া তোর সাথে দেখা কইরা আসমু।
আহারে বোন, কতদিন পরে তোর খবর পাইলাম। আমি বললাম, শান্ত হ। কবে যাব সেটা আমি জানি না। আল্লাহ তাআলা যখন রিজিক লিখবে তখনই যাব। যেদিনই আসিস না কেন, তুই আমারে ফোন দিয়া জানাবি। আচ্ছা ঠিক আছে, যখন যাই তোরে ফোন দিয়ে জানাবো। নাসরিনকে দেয়া কথা আমি রাখতে পারিনি। ওর সাথে কথা হওয়ার পর প্রায় 7 থেকে 8 বছর কেটে গেছে, কিন্তু প্ল্যানিং করে বেড়াতে যাওয়া আমার হয়ে ওঠেনি। হয় কেউ মারা গিয়েছে, নয়তো দৌড়ের উপরে গেছি, দৌড়ের উপরে এসেছি। ওকে আর বলা হয়নি, আমি এসেছি তুই আয়। তবে এ পর্যন্ত বেশ কয়েকবার কথা হয়েছে। আমাদের বরাবরের ফার্স্ট গার্ল পারভিন ইন্টার পরীক্ষা দেওয়ার আগেই নিজে পছন্দ করে বিয়ে করে নেয়। থার্ড গার্ল আদরি, ও এখন সরকারি একজন নার্স। ফোর্থ শিল্পী, ডিগ্রি পাশ করে সংসার করছে। আমি বরাবরই সেকেন্ড ছিলাম। 6 to 10 আমাদের চারজনের রোল নাম্বার কখনো অলটপালট হয়নি। আমার আরেকটা খুব প্রিয় বান্ধবী ছিল কোকেয়া। আমি সেকেন্ড হওয়ার সত্ত্বেও মানবিক বিভাগের ছিলাম। অঙ্কে দুর্বল হওয়ার কারণে বিজ্ঞান নেইনি। কোকেয়াও মানবিকের ছাত্রী ছিল। তুখর মেধাবী ছিল না, কিন্তু অধ্যবসায়ী ছিল। আমাদের মধ্যে ওই কেবলমাত্র বাংলায় মাস্টার্স করেছিল, আজিজুল হক কলেজ থেকে। পরবর্তীতে জাপানের সিটিজেনশিপ পাওয়া এক ছেলের সাথে ওর বিয়ে হয়। কোকেয়া নিজেও এখন জাপানেই থাকে। ওর সাথে আমার কথা হতো না। কোকেয়ার বড় ভাই আলী আহমেদ একজন সাব ইন্সপেক্টর। আমরা যখন 8-এ পড়ি, আলী ভাই তখন ফোন কিনেছিল। কোকেয়ার সাথে যোগাযোগের খাতিরে নাম্বারটা আমি মুখস্থ রেখেছিলাম। কোকেয়া বিদেশ থাকা অবস্থায় আলী ভাইয়ের কাছে ফোন করেই ওর খবর নিতাম। 2023-এর ডিসেম্বরের শেষে ও দেশে এসেছিল। কাকতালীয়ভাবে ওই সময়টায় আমি আলী ভাইয়ের কাছে ফোন করেছিলাম, কোকেয়ার খবর নেয়ার জন্যই। ভাইয়া প্রথমে আমাকে চিনতে পারেনি। বছরে 1-8 ফোন করতাম। আমার ভয়েসটা মনে থাকবে না সেটাই স্বাভাবিক। হয়তো নাম্বারও সেভ ছিল না। এরপর যখন বললাম ভাইয়া আমি রুমি, ভাইয়া এক্সাইটেড হয়ে বলেছিল, বুবু রে বুবু, তোমারে হারিকেন দিয়ে খুঁজতাছি। কোকেয়া দেশে আসছে। আসার পর থেকে তোমার কথা বলতেছে। কোকেয়ার আসার খবরটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। 5 বছর পর আবারও কোকেয়ার সাথে আমার কথা হয়। কথার ফাঁকে ও বলেছিল, জানিস রুমি, হঠাৎ করে যখন শুনেছিলাম তোর বিয়ে হয়েছে, একদমই বিশ্বাস করতে পারিনি। মনে হয়েছিল ভুয়া খবর। তারপর জানলাম সত্যিই তোর বিয়ে হয়ে গেছে। আমি বললাম, শোন, যখন আমার বিয়ে হয়েছিল তখন তুই বিশ্বাস করতে পারিসনি, কিন্তু আমি গত 17 বছরে এখনো বিশ্বাস করতে পারি না। কথাটা বলার পর দুজনেই অনেক হেসেছিলাম। কোকেয়া 2 মাস দেশে ছিল। ওর সাথে দেখা করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সময়, সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তবে ওর সাথে আমার মেসেঞ্জারে কন্ট্যাক্ট রয়েছে। সুযোগ পেলে মাঝে মাঝে একটু উকি ঝুঁকি দেই। লম্বা সময় নিয়ে চ্যাটিং করার সময় আমারও নেই, ওরও নেই। 2023 সালের শেষের দিক থেকে মেসেঞ্জার ব্যবহার করা শুরু করি, তবে খুবই সীমিত আকারে। মাঝে মাঝে একটা জিনিস ভেবে খুব অবাক হই। যখন মানুষ ঢেকিতে চাল তৈরি করে তারপরে রান্না করে খেয়েছে, তখন একজন মহিলা আরেকজন মহিলার মাথায় তেল দিয়ে দিত।
একজন আরেকজন জনের বাড়িতে গিয়ে খবর নিত, গল্প করত। সময়ের সাথে সাথে আমরা কত উন্নত জীবন যাপন করছি। এখন সবকিছু কত আপডেট, প্রযুক্তি কত উন্নত। অথচ পাশের ঘরের মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাদের দেখার সময় নেই। সেই তো দিন 24 ঘন্টাতেই আছে, বারে কমেনি। কাজের সুবিধা বেড়েছে, লাকড়ির পরিবর্তে গ্যাস, টিউবওয়েলের পরিবর্তে সাপ্লাই, শিলপাটার পরিবর্তে ব্লেন্ডার। তবুও আমাদের কিসের যেন ব্যস্ততা। চাকরি করি বা ঘরের গৃহিণী হই না কেন, ব্যস্ততার শেষ নেই। হাই স্কুলের সহপাঠীদের সাথে টুকটাক যোগাযোগ আমার রয়েছে, প্রাইমারির কারো সাথে নেই। ভীষণ মিস করি ওদের। রেজভি, মর্জিনা, তহিদুল, সুমন সবাইকে। নেট ব্যবহারে আমি পারদর্শী নই, তারপরও মেসেঞ্জারে গিয়ে চেষ্টা করেছিলাম। মর্জিনা, রেজভি এসব লিখে সার্চ করেছিলাম যদি ওদের কাউকে পাওয়া যায়, কিন্তু পাইনি। সব সময় চাই ওরা ভালো থাক। এবারে চলুন ক্লাস 5-এ আমি যে স্কুলে পড়েছিলাম সেখানকার কিছু বন্ধু বান্ধবের গল্প শোনাই। প্রথম দিন ক্লাসে গিয়েই আমার চোখ কপালে উঠে গিয়েছিল, কেননা ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী বয়সে আমার থেকে অনেক বড়। হাতে গোনা 3 থেকে 4 জন ছেলে ছিল আমার সমবয়সী। ক্লাস 5-এ আমি যে স্কুলটাতে পড়তাম সেটা কোনো সরকারি স্কুল ছিল না। চক সোনার এবং কুমার ভোগ এই দুটি গ্রামের সমন্বয়ে পরিচালিত হওয়া একটা বেসরকারি স্কুল ছিল। মূলত এই গ্রামে আগে কোনো স্কুল ছিল না। আশেপাশের আরও বেশ কয়েকটা গ্রামের ছেলেমেয়েদেরকে কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়তে হতো। ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা এত দূরে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো নিরাপদ মনে করতেন না। আর তাই এই গ্রামের বাচ্চাগুলো অনেকটা বড় হওয়ার পরে স্কুলে ভর্তি করা হতো। গ্রামের রাস্তা বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত কাদা। বাচ্চাদের স্কুলে যাওয়া দায় হয়ে যেত। অন্যদিকে আঞ্চলিক কোটায় কৈকুড়ি, কালাইকুড়ি গ্রামের বাচ্চারা এগিয়েছিল। বাইরের বাচ্চাদের সাথে বৈষম্যপূর্ণ আচরণ করত। স্কুল দূরে হওয়ায় বাচ্চাদের অভিভাবকরা শিক্ষকদের কাছে নালিশ করতে ও যেতে পারতেন না। সব মিলিয়ে চক সোনার কুমারভোগ আমইল শালগ্রাম এই কয়েকটা গ্রামের 80% বাচ্চারাই দু-একটা ক্লাস পড়ে পড়া বাদ দিয়ে দেয়। বাচ্চাদের এরকম দৈন্যদশা দেখে ওই এলাকার বেশ কিছু শিক্ষিত লোকেরা ব্যক্তিগত উদ্বেগে স্কুলটি প্রতিষ্ঠা করে। বাঁশের কঞ্চির বেড়া দেওয়া, তার উপরে মাটির প্রলেপ। 3টা ক্লাসরুম, একটা অফিস রুম। স্কুলটা চালু হওয়ার পর পড়াশোনা বাদ দেওয়া ছাত্রছাত্রীগুলো আবারও নতুন উদ্যমে স্কুলে ভর্তি হয়। কিন্তু ততদিনে তারা প্রাইমারির বয়সটাকে পার করে যায়। আর সেই জন্য আমার সহপাঠীরা বেশিরভাগ ছিল 15+, কেউ কেউ 16+। আমি 5-এ পড়া অবস্থায় খাদিজা নামের একটা মেয়ের বিয়ে হয়ে যায়। বলতে গেলে 3, 4 এবং 5 এই 3টে ক্লাসের মধ্যে আমি হয়তো সবথেকে ছোট মেয়ে স্টুডেন্ট, ছাত্রী ছিলাম। ছোট ক্লাসের ছেলেরাও আমাকে দেখে মজা নিত। পরবর্তীতে শুনেছিলাম স্কুলটা বিল্ডিং করা হয় এবং এমপিও ভুক্ত করে একটা নতুন নামকরণ করা হয়, কিন্তু নামটা আমি জানি না। প্রথম যেদিন স্কুলে গিয়েছিলাম সেদিন আমার সহপাঠীরা সবাই আমার সাথে মজা করেছিল। বলেছিল, এ মেয়েকে সিটে বসতে দেব না। আমরা যখন কৈকুড়ি পড়তে গিয়েছিলাম তখন আমাদেরকে কৈকুড়ির ছেলেমেয়েরা সিটে বসতে দেয়নি। আমরা ফ্লোরে বসে ক্লাস করেছি। এ মেয়েকেও আমরা সিটে বসতে দেব না, ও ফ্লোরে বসে ক্লাস করবে।
কথাগুলো সবাই হেসে হেসে বলেছিল। আমার একটুও খারাপ লাগেনি, বরং ওদের জন্য কষ্ট হয়েছিল। ফরিদ ভাই, শাহজাহান ভাই, আবুল কালাম ভাই, সুরুজ ভাই সহ আরও বেশ কয়েকজন ছাত্র ছিল, যাদেরকে আমি ভাই এবং আপনি সম্বোধন করতাম। মেয়েদের মধ্যে নাজমা, হাওয়া, খাদিজা, রুমা, শিউলি, আরও অনেকে ছিল। পারভেজ, সুজন, মনিরুজ্জামান, আবু রাহাত এরা ছিল আমার সমবয়সী। নাহাউর ইসলাম সোহান নামের আর একটা ছেলেও ক্লাস 5-এ এসে ভর্তি হয়। সেও আমার সমবয়সী ছিল। ওর বাড়ি ছিল কুমারপুর গ্রামে। পারভেজ আর সুজনের বাড়ি ছিল পাহালোয়ান পাড়ায়, কৈকুড়ির পাশের গ্রাম। স্কুলের প্রায় সব ছাত্রছাত্রীরাই রাজ্জাক স্যার আর শেখ স্যারের কাছে প্রাইভেট পড়ত। শুধুমাত্র আমি আর সোহান হেড স্যারের কাছে পড়তাম। কিছুদিন পর মনিরুজ্জামান ও এসে হেড স্যারের কাছে প্রাইভেট পড়া শুরু করে। মনিরুজ্জামানের বাড়ি কুমারভোগ নাকি পাহালোয়ান পাড়ায় আমার সঠিক মনে পড়ছে না। সুজন নামের ছেলেটা পুরাই একটা কমেডিয়ান ছিল। সারা শরীর জুড়ে হাড়ের উপরে চামড়া ছাড়া মাংস ছিল না। ওর হাঁটার ভঙ্গি দেখলেও আমার হাসি পেত। নাজমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং সবার থেকে ভালো ছিল। ও দন্ত শকে ছ উচ্চারণ করত। বিষয়টা আমি খুব উপভোগ করতাম। তাছাড়া ও ছিল আমার গানের একমাত্র এবং একনিষ্ঠ ভক্ত। সুযোগ পেলেই বলত, আখি মনি একটা গান শোনাও। ওই স্কুলে মাঝে মধ্যে বৃহস্পতিবার হাফ স্কুল শেষে শিক্ষকরা সব ছাত্রছাত্রীকে একটা রুমে এনে ছেলে আর মেয়েদের আলাদা দুটো দল করতেন। তারপর দুই দলের মধ্যে ধাঁধার প্রতিযোগিতা হতো। একবার রাজ্জাক স্যার বিচারক থেকে দুই দলের প্রতিযোগিতা পরিচালনা করছেন। ছেলে আর মেয়েদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। পয়েন্ট সমান সমান। সময় ও শেষের দিকে আমি হুট করে স্যারকে বললাম, স্যার গান গাওয়া যাবে? স্যার অনুমতি দিল। আমি গাইলাম, হারজিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে? স্যার গান শেষে বলল, ছেলেরা তোরা শেষ। প্রত্যেকটা ধাঁধায় একটা পয়েন্ট ছিল, কিন্তু আখি মনির গানের পয়েন্ট হয়েছে 5। আজকে মেয়েরা জিতে গেল। ওই দিন মেয়েরা পারছিল না আমাকে কোলে তুলে নিবে। ক্লাস 5-এর পাঠ চুকিয়ে ওই স্কুল থেকে চলে আসি। আর ও এদিকে যাওয়া হয় না। অনেক দিন পর। আমি হয়তো 9-এ পড়ি। ঈদের পরের দিন কৈকুড়ি স্কুল মাঠে খেলাধুলার আয়োজন ছিল। সেখানে শাহজাহান ভাইয়ের সাথে দেখা হয়। শাহজাহান ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছিলাম আমার সহপাঠী একটা মেয়েও বিয়ের বাকি নেই। এমনকি ফরিদ ভাই, কালাম ভাই এরাও বিয়ে করে ফেলেছে। শুধুমাত্র পারভেজ, সুজন, মনিরুজ্জামান, আবু রাহাত এরা 4 জন কৈকুড়ি আরএম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে হাই স্কুলের পাঠ চালিয়ে যাচ্ছে। যদিও এদের সাথে আমার আর দেখা হয়নি। শোভানের কোনো খবর আর পাইনি। ওর কথা খুব মনে পড়ত। ভীষণ মেধাবী ছিল। 5-এর ফাইনাল পরীক্ষায় ও ফার্স্ট হয়েছিল। আমি আর পারভেজের মধ্যে দ্বিতীয় আর তৃতীয়। তবে কে দ্বিতীয়, কে তৃতীয়, সেটাও আমি সঠিকভাবে শুনতে পারিনি। বার্ষিক পরীক্ষা শেষ করেই বিনাহালি চলে গিয়েছিলাম। অনেকদিন পর যখন সার্টিফিকেট নিতে এসেছি, তখন হেড স্যার বলেছিল আমি দ্বিতীয়, পারভেজ তৃতীয়। আর শেখ স্যার বলেছিল পারভেজ দ্বিতীয়। সোহান নিশ্চয় ভালো কোনো জায়গায় সেটেল হয়েছে।
ওর গ্রাম ছিল কুমারপুর। ওখানকার কোনো মানুষ আমার পরিচিত ছিল না। অনেক জানতে ইচ্ছে করত ও হাই স্কুলে কোথায় ভর্তি হয়েছে, কিন্তু জানার উপায় ছিল না। এসএসসি পরীক্ষার সময় মনিরুজ্জামান এর সাথে দেখা হয়েছিল। কাকতালীয়ভাবে ওর সিট ছিল আমার 2 সিট পেছনে। আমাদের প্রত্যেক দিনই দেখা হতো, কথা হতো। পরীক্ষার প্রথম দিন যখন আমাদের দেখা হয় মনিরুজ্জামান আকাশ থেকে পড়েছিল। আমি নিজেও ছেলে না হলে ওকে জড়িয়েই ধরতাম। 1 বছর একসাথে প্রাইভেট পড়া, একসাথে ক্লাস করা, তারপর 5 বছরেরও বেশি সময় পরে পরীক্ষার কেন্দ্রে এসে দেখা হওয়া। এটা আসলে ব্যক্ত করার মতো অনুভূতি না। মনিরুজ্জামান এর কাছে শুনেছিলাম পারভেজ ও পরীক্ষা দিচ্ছে। ও বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। ওর সাথে আর দেখা হয়নি। মনে মনে খুব আক্ষেপ হয়েছিল, এত এত ছাত্র ছাত্রীর মধ্যে ওর সিট কোথায়, কার কাছে জিজ্ঞেস করব? আমি 7 কিংবা 8 পড়ার সময় একবার পারভেজের সাথে আমার দেখা হয়েছিল। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। এইটুকু কথাও হয়েছিল। খুব সম্ভবত কাকাদের বাড়িতে যাওয়ার সময় কিংবা আসার সময় রাস্তায় দেখা হয়েছিল। নাজমার বিয়ে হয়েছে ধামাইল গ্রামে। একবার ধামাইল আলিয়া মাদ্রাসায় আমাদের উপবৃত্তির টাকা দেয়া হয়। 3টে স্কুলের উপবৃত্তি একসাথে দেওয়া হবে। আমাদের স্কুলের সিরিয়াল ছিল পড়ে। আমার ছোট বোনকে বলেছিলাম এখানে আমার এক বান্ধবী, নাম নাজমা, তার বিয়ে হয়েছে। ও চম্পট মেরে মাদ্রাসার বাইরে গিয়ে বেশ কয়েকটা বাড়িতে জিজ্ঞাসাবাদ করে আসে। বেশ কিছুক্ষণ পরে আমার জন্য একটা অবাক করা খবর আনে। আর সেটা হলো, এই মাদ্রাসার কাছে একটা বাড়িতে নাজমা নামের খুব সুন্দরী একটা বউ আছে। বাবার বাড়ি চকসোনার গ্রামে। আমার বোন কখনো নাজমাকে দেখেনি। তাই ও চিনবেও না। কোনো এক মহিলার কাছ থেকে এইটুকু তথ্য নিয়ে এসেছে। খুব সুন্দরী কথাটা শুনে আমি বুঝতে পারলাম ও সঠিক তথ্যই এনেছে। কেননা নাজমা দেখতে কতটা সুন্দরী ছিল সেটা আমি আসলে বর্ণনা করতে পারব না। ওর গালে টোকা দিলে রক্ত পড়বে এরকম একটা লুক ছিল। মাথা ভর্তি কোকড়া চুল। ঠোঁটের বর্ণনা আমি দিতে চাই না। হাসলে উপরের পাটির একটা দাঁত চিকন ছিল, সেটা বেরিয়ে আসত। তাতে করে ওর সৌন্দর্য কয়েক গুণ বেশি বেড়ে যেত। আমার বোনের সাথে আরও কয়েকজন ছাত্রী মিলে গেলাম নাজমার সন্ধানে। কয়েক মিনিটের মধ্যে নাজমার বাড়িতে পৌঁছে গেলাম। খাড়া দুপুর ও রান্না করছিল। জাম কালারের একটা শাড়ি গ্রাম্য স্টাইলে পরা। চুলার তাপে ওর মুখটা পুরো লাল টকটকে হয়েছিল। আমাকে দেখেই একটা ভুবন ভুলানো হাসি দিয়ে বলল, কেমন আছো তুমি? আমার ভালো লাগা তখন কতটা ছিল সেটা আমি লিখে প্রকাশ করতে পারব না। ছোট বোনের এক বান্ধবী আমার কানে কানে বলছিল, আপু আপনার বান্ধবী এত সুন্দর। আমি ওর কথার কি জবাব দিব? নাজমাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছি। নাজমাকে নিয়ে আর কথা বাড়াতে চাই না। তাহলে আলোচনার থেকে সমালোচনা বেশি হয়ে যাবে। শুধু এটুকু বলি, 4 বছর পর ওকে দেখে যতটা খুশি হয়েছিলাম তার থেকে অনেক বেশি বিধ্বস্ত হয়ে ফিরে এসেছিলাম।
আমরা যখন নাজমার বাসায় গিয়েছিলাম তখন ওর স্বামী বাসায় ছিল না। কিন্তু আমার ভীষণ দেখতে ইচ্ছে করছিল এইরকম একটা অপসরীর স্বামী দেখতে, না জানি কেমন। চলে আসব তার আগ মুহূর্তে নাজমার স্বামী বাসায় আসে। আর তাকে দেখে আমার অবস্থা বাজ পড়া মানুষের মতো হয়। খুব কষ্ট করে শুধু সালাম দিয়েছিলাম। নাজমার বাবা মার উপরে আমার ভীষণ রাগ হয়। নাজমা গরিব ঘরের মেয়ে। ওর সৌন্দর্য পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ ছিল না, বরং সূর্যের ঝলসানো আলোর মতো ছিল। শুধুমাত্র মেয়ে ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে এই কারণে একটা 15-16 বছর বয়সী মেয়েকে মাঝবয়সী বিদেশ ফেরত একজন ছেলের কাছে বিয়ে দেয়া আমার কাছে মোটেও সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়নি। ধামাইলের ওই রাস্তা দিয়ে বহুবার আসা যাওয়া করেছি, কিন্তু নাজমার বাসায় আর যাইনি। কারণ আমি চাইনি আমার মনের অনুচিত চিন্তাগুলো আবারও মনের ভিতরে উকি দিক। সৃষ্টিকর্তা যার সাথে যার জুড়ে লিখে রেখেছেন তার সাথেই সে সংসার করবে। এখানে আমার আক্ষেপটা মোটেই যুক্তিসঙ্গত নয়। ধন্যবাদ ওই সকল পাঠক এবং শ্রোতাদের যারা এতক্ষণ ধরে লেখাটা পড়ছিলেন। এতক্ষণ আমার প্রাইমারি এবং হাই স্কুলের সহপাঠীদের কথা উল্লেখ করেছি। বাদ রয়ে গেছে আমার প্রথম শ্রেণীতে পড়াকালীন সময়টা, যেটা আমার সবথেকে পীড়াদায়ক সময়। 1996 সাল। বাংলাদেশ রাইফেলস, বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ, ময়মনসিংহ সেক্টর। পরবর্তীতে 45 ব্যাটালিয়ন করা হয়েছে। বাংলাদেশ রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এমদাদ আঙ্কেলের মেয়ে ইতি, মন্তাজ আঙ্কেলের মেয়ে শারমিন। আমরা একসাথে প্রথম শ্রেণীতে ভর্তি হই। আমরা তখন কোয়ার্টারে থাকতাম। আমাদের তিনজনের বাবাই সাধারণ সৈনিক ছিল। শারমিনের বড় বোনের নাম মুনমুন। মুনমুন আপু সম্ভবত হাই স্কুলে পড়ত। আমার সঠিক মনে নেই, তবে যতদূর শুনেছিলাম মমতাজ আঙ্কেলের বাড়ি ছিল নওগাঁ জেলার রানীনগর থানায়। আমার ভুলও হতে পারে। ইতির বড় ভাই কারিমুল আমাদের থেকে 3 ক্লাস উপরে পড়ত। এমদাদ আঙ্কেলের বাড়ি ছিল পাহালোয়ান পাড়া গ্রামে। আমাদের তিনজনের মধ্যে ভীষণ সখ্যতা ছিল। আমরা একসাথে স্কুলে যেতাম, আসতাম। বিকেলবেলা পার্কে খেলতে যেতাম। আমাদের মধ্যে শারমিন ছিল সবথেকে মেধাবী। ক্লাসে বরাবরই সবার থেকে ভালো মার্ক পেত। আমিও চালিয়ে নেয়ার মতো ছিলাম। কিন্তু ইতি ছিল দুর্বল। শৈশবের শুরুর দিকটা ওদের সাথে আমার কেটেছে। খুবই সীমিত সময়। সবটা মনেও নেই। কিন্তু যেটুকু মনে আছে আয়নার মতো স্বচ্ছ, একটুও ঘোলাটে নয়। আমরা কোয়ার্টারে থাকা অবস্থায় আমাদের সমবয়সী একটা ছেলে, ওর নাম খুব সম্ভবত বাবু ছিল। ওর বাবা সাধারণ সৈনিক ছিলেন না। হয়তো 2-1 র্যাঙ্ক উপরের কিছু একটা হবে। আমরা তখন স্কুলে ছিলাম। বাবু আমাদের সাথে পড়ত কিংবা এক ব্যাচ উপরে, আমার সঠিক মনে নেই। হঠাৎ করে স্কুলে হই হই পড়ে গেল বাবু অ্যাক্সিডেন্ট করেছে। আমরা দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। স্কুলটা ছিল মেইন রোডের একদম সাথেই। ক্লাসের বাইরে এসে দেখি আমাদেরই একজন শিক্ষক সালাম স্যার বাবুকে কাঁধে নিয়ে সামনের দিকে দৌড়াচ্ছেন। আর বাকি শিক্ষিকারা আমাদেরকে আটকে রেখেছেন যেন আমরা রাস্তার দিকে যেতে না পারি।
স্কুল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের দূরত্ব ছিল 5 কিলোর মতো। স্যার বাবুকে নিয়ে মেডিকেলে চলে যান। আমাদেরকে এনে আবারও ক্লাসে বসানো হয়। স্কুল ছুটি হলে 12টায় আমরা চলে আসি। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে বাবু মারা গেছে। আমার চোখের সামনে তখন স্যারের কাঁধে ঝুলে থাকা বাবুর নিস্তেজ শরীরটার কথা বারবার মনে পড়তে থাকে। পুরো কোয়ার্টার জুড়ে শোকের ছায়া নেমে আসে। আন্টির আহাজারি এখনো আমার চোখে স্পষ্ট ভেসে ওঠে। বাবুকে যখন শেষবারের মতো সবাই দেখছিল, ইতি শারমিনের সাথে আমিও দেখেছিলাম। ওর সুরমা লাগানো দুটো চোখ ঘুমন্ত মানুষের মতো বোঝা ছিল। গলা থেকে বুকের প্রায় 3-4 ইঞ্চি নিচ পর্যন্ত কাফনের কাপড় সরানো ছিল। আমার চোখে পড়ে ওর বুকের উপরের অংশে বেশ কয়েকটা সেলাই দেখা যাচ্ছে। নিশ্চয়ই ওর শরীরটাকে ছিন্নভিন্ন করে ওই কালো সুতো দিয়ে সেলাই করে দেয়া হয়েছে। কিন্তু কেন বাবুর শরীরটাকে ওভাবে কেটে আবার সেলাই দেয়া হয়েছিল? সেই প্রশ্ন আমি কাউকে করতে পারিনি। শুধু বুকের ভিতর একটা ব্যথা অনুভব করেছিলাম চঞ্চল দুরন্ত বাবুর জন্য। আজও করি। আজও মনে একটা প্রশ্ন উকি দেয়। ওই 6-7 বছরের একটা বাচ্চার বুক কেন চেরা হয়েছিল? কোয়ার্টারের পেছন দিকে অর্থাৎ পূর্ব পাশে একটা বিরাট বড় ঘাট বাঁধানো পুকুর ছিল। আন্টিরা ওখানে কাপড় ধুতে যেতেন। ছেলেমেয়েরা গোসল করত। আমিও মাঝে মাঝে করতাম। কিন্তু সাঁতার জানতাম না, তাই সিঁড়িতে বসে থেকেই গোসল সেরে নিতাম। আম্মুর সাথে গিয়ে আবার আম্মুর সাথে চলে আসতাম। একদিন আম্মুকে ছাড়াই ইতি, শারমিনের সাথে চলে গিয়েছি পুকুরে গোসল করতে। অনেক মানুষ ছিল পুকুর পাড়ে। কয়েকজন কাপড় ধুচ্ছিল, অনেকে গোসল করছিল। আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম বুক পানির মাঝে। হঠাৎ করে পা পিছলে যায়, আর সাথে সাথে তলিয়ে যেতে থাকি। সিঁড়ির কিনারার দিকে দাঁড়িয়েছিলাম বলেই এই দুর্ঘটনা ঘটে। সমানতালে পানি খাচ্ছিলাম আর ডুবে যাচ্ছিলাম। কিন্তু চোখ বন্ধ করিনি এক মুহূর্তের জন্যেও। চোখ খোলা রেখে উপরের দিকে তাকিয়েছিলাম। কিসের আশায়? সেটা আমি জানি না। হঠাৎ করে দেখলাম ছায়ার মতো কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। ডুবে যেতে থাকলেও আমার মস্তিষ্ক সচল ছিল। আমি আমার একটা হাত উপরের দিকে উঁচু করি, আর সাথে সাথে ওই ছায়া মূর্তিটাও তার একটা হাতে আমার হাত ধরে নেয়। আমার কনুই এর সাথে তার হাতের কনুই শক্তভাবে আটকে নিয়ে আমাকে উপরে টেনে তোলে। সিঁড়িতে ওঠার পর দেখি ওটা শারমিন। আমি সাঁতার জানি না, এটা অনেকেই জানত। কিন্তু পড়ে গেছি এটা কেবল শারমিনই বুঝতে পেরেছিল। আর সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছিল আমাকে বাঁচানোর জন্য। সেদিনই আমার ভবলীলা সাঙ্গ হওয়ার ছিল। কিন্তু সৃষ্টিকর্তা দ্বিতীয়বার জীবনটা দান করবেন বলে শারমিনকে পাঠিয়েছিলেন আমার জীবনের রক্ষাকর্তা হিসাবে। সৃষ্টিকর্তার পরেই আজীবন শারমিনের কাছে কৃতজ্ঞ থাকব। খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা। একটা সময় আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হয়ে যায়। আমরা চলে যাই বাইরে ভাড়া বাসায়। কোয়ার্টার থেকে আমাদের বাসার দূরত্ব ছিল পায়ে হেঁটে 20-25 মিনিটের রাস্তা। একদিন ক্লাসে আমার একটা বই হারিয়ে যায়। আমি ভীষণ ঘাবড়ে যাই। বাড়িতে গিয়ে আম্মুকে কি বলবো?
বই না পেলে পড়ব কিভাবে? ম্যাডাম বললেন সবার ব্যাগ খুঁজে দেখতে। আমার সাথে শারমিনও সবার ব্যাগ খুঁজে দেখল, কিন্তু আমার বই পাওয়া গেল না। আমি ভীষণ ব্যথিত মনে বাসায় ফিরে এলাম। আম্মুকে সবটা বললাম। বিকেলবেলা হঠাৎ করে শারমিন আর আন্টি এসে আমাদের বাসায় উপস্থিত। আসলে আমার বইটা শারমিনের ব্যাগেই ছিল। আমরা সবার ব্যাগ খুঁজে দেখলেও আমি বা শারমিন কেউই ওর ব্যাগটা খুঁজে দেখেনি। কেননা শারমিন আমার বই নিতেই পারে না। পৃথিবী উল্টে গেলেও না। আসলে আমি আর শারমিন পাশাপাশি বসেছিলাম। ভুলক্রমে আমার বইটা ও নিজের ব্যাগে নিয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে যখন দেখলো আমার বইটা ওর ব্যাগে, তখন থেকেই নাকি অস্থির হয়ে পড়েছিল। বারবার আক্ষেপ করছিল। আন্টিকে একটুও নিস্তার দিচ্ছিল না। বইটা আগে আমার কাছে পৌঁছাতে হবে। না জানি আমি বইয়ের জন্য কি করছি। আন্টি বলেছিলেন পরের দিন স্কুলে গিয়ে ফেরত দিতে, কিন্তু শারমিন সেটা মানেনি। ও খুবই কষ্ট পাচ্ছিল আমার জন্য। শেষমেশ বাধ্য হয়ে বইসহ শারমিনকে সাথে নিয়ে বিকেলবেলা আন্টি আমাদের বাসায় আসে। আহারে, বন্ধুত্ব বুঝি একেই বলে। শারমিন, তুই কোথায় আছিস? কেমন আছিস? আমি জানি না, কিন্তু বিশ্বাস কর, গত 28 বছরে তোর স্মৃতি আমার কাছে একটুও ম্লান হয়নি। তোকে ভেবে এখনো বুকের ভেতরে একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। হয়তো কোনোদিনও তোর কোনো খবর পাব না, তোর সাথে আমার দেখা হবে না। সৃষ্টিকর্তার কাছে চাই, তুই যেখানেই থাকিস, যেন ভালো থাকিস। প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেওয়ার পর পাকাপাকিভাবে বগুড়ায় চলে আসি। প্রত্যেকটা প্রিয় সহপাঠীর সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছে, শুধুমাত্র শারমিন আর নাহাউর ইসলাম সোহান ছাড়া। এমদাদ কাকার বাড়ি যেহেতু পাহালোয়ান পাড়ায় ছিল, সেই সূত্রে ইতির সাথে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে। 2000 সালে আমি অন্য স্কুলে গিয়ে ভর্তি হই। আর 2000 সালেই ইতিরা পাকাপাকিভাবে দেশের বাড়িতে চলে আসে। ইতি কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি হয়। কারিমুল ভাইয়া কৈকুড়ি আরএম উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে ভর্তি হয়। আমাদের পাড়ার ছেলে মেয়ে যারা কৈকুড়ি স্কুলে পড়ত, তাদেরকে বলে দিতাম যেন ইতি এসে আমার সাথে দেখা করে। একদিন খবর পেলাম ইতি শুক্রবার সকালে আমার সাথে দেখা করতে আসবে। আমার আনন্দ আর ধরে না। কত বছর পর ইতির সাথে দেখা হবে। আমি কাকার কাছে বলেছিলাম আমার বান্ধবী আসবে। কাকা আমাকে 5 টাকা দিয়েছিল। আমি সেই 5 টাকা দিয়ে ইতির জন্য চানাচুর আর বিস্কিট কিনে রেখেছিলাম। তখন 3 টাকায় 50 গ্রাম বিস্কিট আর 2 টাকায় 50 গ্রাম চানাচুর পাওয়া যেত। ইতি ওর এক চাচাতো বোনকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। কথায় কথায় জানতে পারি ওর আরেকটা ছোট বোন হয়েছে, তার নাম রেখেছে স্মৃতি। যতদূর মনে পড়ে বলেছিল শারমিনেরও একটা ছোট ভাই হয়েছে। এরপর ইতির সাথে তেমন করে আর দেখা করা বা কথা বলা হয়নি। স্কুল ছুটির সময় যখন কাকার বাড়িতে বেড়াতে যেতাম তখন কৈকুড়ি স্কুলেও ছুটি চলত। দেখা হওয়ার সুযোগ নেই। যে সময়টা হারিয়ে গেছে স্মৃতির অতল গহ্বরে, চাইলেও সে সময়ে আর ফিরে যেতে পারব না। আর না তো সময়টাকে টেনে নিজের সামনে এনে দাঁড় করাতে পারব। তবুও ভালো লাগে। সময় অসময়
কারণে অকারণে স্মৃতির সেই গহ্বরে ডুব দিয়ে হারিয়ে ফেলা সেই সময়টার মাঝে বিচরণ করতে। ভালো লাগে শারমিনের সাথে হাত ধরে হাঁটতে, রেজভি আর মর্জিনার সাথে গল্প করতে, সুজনের কথা ভেবে হাসতে হাসতে লুটিয়ে পড়তে, মুগ্ধ নয়নে নাজমার ভুবন ভুলানো হাসির দিকে তাকিয়ে থাকতে, জনি আর তহিদুলকে তাড়া করতে, শোভানের সাথে কম্পিটিশন করতে, আবু রাহাতের সাথে মতবিনিময় করতে, মনিরুজ্জামানের কাতর দৃষ্টির মানে খুঁজতে, হাই স্কুলের সব বান্ধবীদেরকে শ্রোতা বানিয়ে নিজে শিল্পী হতে। জানি না এ লেখাটা এমন কেউ পড়বে কিনা যারা আমার সেই প্রিয় মানুষদেরকে চেনে। যদি সেরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয়, 2024 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, সঠিক তারিখটা আমার মনে নেই, মাওনা শ্রীপুর থেকে শালনা যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ব্যাগ আমার কাছে এসে পৌঁছে। কোনো একজন ব্যক্তি ভুল করে ব্যাগটা বাসে ফেলে যায়। ব্যাগের ভেতরে বেশ অনেকটা তালের রস, কিছুটা তালের পিঠা, একটা জুব্বা, একটা গেঞ্জি, সুন্নতি রুমাল, একটা গোসলের মগ, একটা প্রেসক্রিপশন আর বেশ কিছু ওষুধ ছিল। রোগীর নাম চান মিয়া, বয়স 59, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ঢাকা। সম্ভবত উনি পাইলসের পেশেন্ট ছিলেন। লোকটা হয়তো ময়মনসিংহ এলাকার যাত্রী হয়ে থাকবে। যদি কেউ এ ব্যাপারে অবগত থাকেন দয়া করে কমেন্টে আসবেন। জানি না কতদিন এই আমানতগুলো রক্ষা করতে পারব। লেখা শেষে এটাই কামনা করব, ভালো থাকুক সব বন্ধুরা, ভালো থাকুক সকল বন্ধুত্ব, অম্লান থাকুক শৈশবের সব স্মৃতি।